হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো, সুন্দর, সুস্থ এবং হাসিখুশি আছেন। আমি শম্ভু মুখার্জি, অশরীরী চ্যানেলে আপনাদের সঙ্গে আজ সোমবার। প্রথমেই একটা কথা বলে দিই, আজকের ভিডিও হয়তো একটু বড় হবে, তো তবুও আপনাদের আমি বলবো যে একটু ধৈর্য ধরে শুনবেন। অনেকে খুব তাড়াহুড়ো করেন, কেউ কেউ কমেন্ট করে তাড়াহুড়ো, আপনার আসল কথাটা বলুন। আসল কথাটা তো ওভাবে বলা যায় না। আমি যদি গুছিয়ে না বলি, ধরুন বাজারে রাস্তায় কথা বলার মতো হয়ে যায় সেটা, যে জানেন তো অমুক বাড়ি অমুক হয়েছিল, তারপরে সেই মেয়েটা মারা গেছে, অমুক হয়েছে তমুক হয়েছে বলে বাড়ি যাই। হ্যাঁ, তা এইভাবে তো গল্প শোনা যায় না। গল্প মানে ঘটনা, এটা গল্প না, ঘটনা। তা শুনুন, আমি প্রথমে আহ, আজকে দুটো ঘটনা আমি আপনাদের সামনে বলবো, এবং এই দুটো ঘটনার মধ্যে যে দ্বিতীয় ঘটনাটা, সেটা অবশ্যই অবশ্যই শুনবেন, কারণ ঘটনাটা আমার কাছে খুব মারাত্মক বলে মনে হয়েছে। এবং দ্বিতীয় ঘটনা যেটা আমি বলবো সেটা কিন্তু বাংলাদেশের পরে এবং বাংলাদেশের পত্রিকায় তদানীন্তনকালে এটা ছাপা হয়েছিল ঘটনাটা। ঠিক আছে, আমাদের এখানে যেমন ধরুন এই দেবযানী বণিক বা সুরূপা গুহ হত্যা মামলা, দেবযানী বণিক হত্যা মামলা, এগুলো হয়েছে। এবার ধরুন আমার তো ক্লিয়ার কাট ওগুলো মনে নেই। হ্যাঁ, কিছু জানি পেট্রোল পাম্প নিয়ে বা কোনো ওই কোল্ড স্টোরেজ নিয়ে কোনো একটা ঝামেলা, সেখান থেকে মারা, তারপর একটা উড়ো ফোন যে অমুক বাড়িতে খুন হয়ে গেছে, বডিটা লোপাটের চেষ্টা হচ্ছে, যান, এবং পুলিশ আসে, সেই বডি বের করে। সুরূপা গুহর কেসেও দেখেছি যে স্বরূপা গুহ হত্যা মামলা তখন খুব রোজ দৈনিক সংবাদপত্রে বেরোতো প্রথম পাতায় বড় বড় করে। নাম কিছু মনে আছে, ইন্দ্রনাথ গুহ, সতীকান্ত গুহ, তারপরে ঝাটুচরণ দত্ত বাড়ির, হুম, সকালবেলায় কি খেতে দিয়েছিল, শশা আর লস্যি খেতে দিয়েছিল, এইগুলো মনে আছে। কিন্তু পরিষ্কার ঘটনাটা ছাঁটবিন করতে গেলে আমার কিন্তু অনেক সময় লাগবে, মানে নেট সার্চ করে বার করতে হবে যে ঘটনার ইয়েটা। তা বাংলাদেশের ঘটনাটা কিন্তু সেকেন্ড যে ঘটনাটা হবে সেটা কিন্তু সেই রকমই ঘটনা, একটা মর্মন্তুদ ঘটনা আমি বলবো। তবে প্রথমে আমি এই জলপাইগুড়ির সায়নের ঘটনাটা বলে নিই। এই সায়নের পিসির বাড়ি হচ্ছে জলপাইগুড়িতেই সাহেব সাহেব বাড়ি বলে জায়গা আছে, নিশ্চয়ই আপনারা জানেন, পাঙ্গা সাহেব বাড়ি আছে এরকম। দেখুন, কারণ আমি প্রত্যেককেই বলি যে যখন আমি কোনো জায়গার নাম বলবো জেনে নেবেন আর কি, যে যদি কেউ থাকেন ওখানে। তাই এই সাহেব বাড়ি অঞ্চলের পিসির বাড়ি, পিসির অনেকদিন বিয়ে হয়েছে, পিসতো দাদা, মানে সায়নের দাদা হয়। ঘটনাটা 2017 বা 18 সালের ঘটনা। ব্যাপারটা হচ্ছে কি, ওর পিসির বাড়ির কাছে একটা কালী মন্দির আছে, আর এই কালী মন্দিরের ঠিক উল্টো দিকে একটা পেয়ারা গাছ আছে, বুঝতে পেরেছেন? এখন এই সায়নের পিসতো দাদার নাম, ডাকনাম হচ্ছে নন্টু। আমি ভালো নামটা বললাম না, ডাকনামই নিলাম নন্টু। তো এই নন্টু বাবু করেছেন কি, ওখান থেকে একটা পেয়ারা বেশ সুন্দর গাছে হয়ে আছে, ওই পেয়ারাটি পেড়েছে। কালী মন্দির ঠিক উল্টো দিকে পেয়ারা গাছ, অনেকেই পারে ভাই, কি আছে, পাকা পেয়ারা পেড়ে ওই কালী মন্দির চত্বরে বসে খেয়েছে, বসে বসে। যাই হোক, খেয়েছে তো খেয়েছে। এইবারে রাত্রিবেলা খেয়ে দিয়ে যখন শুয়েছে তখন স্বপ্ন দিচ্ছে একদম সেম কালী মূর্তি, একদম ওই মন্দিরে যে মূর্তি আছে সেই মূর্তি। এবং সেই মূর্তি তাকে সামনে যে বলছে যে তোর এত বড় সাহস হলো কোথা থেকে, ওই পেয়ারাটা আমি অনেক দিন ধরে দেখে রেখেছি, তুই আমাকে না দিয়ে ওই পেয়ারা তুই খেলি কেন? এইবারে তুই বিপদে পড়ে গেছে এই নন্তু, হাত জোড় করে বলছে, মা আমার অন্যায় হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। হ্যাঁ, আমি তো খেয়ে ফেলেছি, এখন তো সে পেয়ারা আমি বের করতে পারবো না, তবে আর জীবনে আমার হবে না, তুমি আমাকে ক্ষমা করো মা, আমি আর এই ভুল কোনোদিন করব না। আর ওটা যে তোমার জন্য রাখা আছে বা আমি তো তা তো জানি না, হুম, তো আমার আর এই ভুল হবে না। আস্তে আস্তে ও দেখছে ওই কালী মূর্তি আস্তে আস্তে মিলিয়ে গিয়ে একটা সাপের এরকম রূপ ধারণ করলো, এবং সে তখন বলছে, যা, তোকে এবারের মতো ক্ষমা করে দিলাম, কিন্তু ভুলেও এই জিনিস কিন্তু তুই আর করবি না, ভুলেও তুই এই জিনিস কিন্তু আর করবি না, আজকের মতো তোকে ক্ষমা করে দিলাম। তো যাই হোক, পরদিন সকালবেলায় যখন ওই নন্তু ঘুম থেকে উঠেছে, সায়নের পিসি এসে বলছে, কি রে তুই কাঁদছিস কেন? খাটের পরে বসে কাঁদছে। এবার গা দেখছেন জ্বরে পুড়ে যাচ্ছে, বলে তোর গায়ে জ্বর, তুই কাঁদছিস কেন? তখন বলছে যে আমি এরম এরম স্বপ্ন দেখেছি, কালকে ওই গাছের থেকে পেয়ারা আমি পেড়ে খেয়েছিলাম,
একটা বড় পেয়ারা হয়েছিল পাকা। তা বললো, তুই পেয়ারা পাড়তে গেলি কেন ওখান থেকে? তা বললো যে আমার পেয়ারাটা খাবার ইচ্ছে হয়েছিল, তারপরে আমি রাত্রে এই স্বপ্ন দেখি। তো তখন বলছে যে ঠিক আছে, তুই ওঠ, উঠে হাত মুখ ধো, হাত মুখ ধুয়ে মায়ের মন্দিরে গিয়ে ক্ষমা চেয়ে। তো ওই নন্দু করে দিয়ে হাত মুখ ধুয়ে পরিষ্কার ঝরিষ্কার হয়ে পরিষ্কার জামা কাপড় পরে মন্দিরে গেছে, পিসিও গেছে সাথে। সেখানে যে হাঁটু গেড়ে বসে বলেছে যে মা, আমি খুব অদম সন্তান, আমার ছেলে এই ভুল কাজটা করে ফেলেছে। হ্যাঁ, ওটা যে তোমার ভোগের জন্য তো আমি তো জানি না, তা আমাদের এই কাজ হবে না, মা তো সব সন্তানকেই ইয়ে করে, ক্ষমা করে, তুমি ক্ষমা করে দিও। হুম। তো এই বলে টলে মাপটাপ চেয়ে তো বাড়িতে চলে এসছেন। কিন্তু এই নন নন্টুর বিপদ কিন্তু বাড়তে লাগলো। এর একদিন দুদিন বাদের থেকেই ও যেখানে যাচ্ছে ও সাপের দেখা পাচ্ছে। সাপ, মানে ঘরে ঢুকতে যাচ্ছে, দেখছে উঠোনে সাপ শুয়ে আছে। ওদের জমি আছে, সেখানে জমিতে যাচ্ছে, সেখানে দেখছে সাপ। ওই রকম ওদের একটা পুরনো একটা বাড়ি আছে, সেখানে একবার গেছিল, সেইখানে গিয়ে দেখছে ওরকম সাপ শুয়ে আছে। এইবারে না, এই যে নন্টুর সঙ্গে এটা যেটা হয়েছে, এই জিনিসটা কিন্তু ওর আশেপাশে বা পাড়ায় এটা কিন্তু মানে সবাই জেনে গেছে যে নন্টু এরকম ওই গাছের পেয়ারা পেড়ে খেয়েছিল। এবং দেখুন, গাছের পেয়ারা অনেকেই পেড়ে খায়, কিন্তু কারোর সাথে কিছু হয়নি, ওর বেলাতেই হলো। তো বলছে যে তারপর থেকে ও সাপ দেখছে, এটা চাউর হয়ে গেছিল চারপাশে, জানতো অনেকে ঘটনাটা। তো যেখানেই যায় ও ওই সাপ দেখে, বুঝতে পেরেছেন? জমিতে যাচ্ছে, বাড়িতে রাত্রিবেলায় বাড়িতে ঢুকছে, দেখছে উঠোনের পরে শুয়ে আছে, উঠোনে শুয়ে আছে সাপ। আর সে কি, সে মানে অনেক বয়স হয়ে গেলে সেই চামড়া কুচকে গেলে গেলে যেরকম হয়, সেই সাপের চেহারা সেই রকম, সে বিশাল আকায় সাপ শুয়ে আছে। এইরকম ওর কিন্তু হতে থাকলো। এবারে কি করেন, মানে সায়নের পিসি তো কোনো কিছু ব্যাপারটা বুঝতে পারছেন না। এইবারে একদিন হয়েছে কি, আমি একটু শর্টে বলি, একদিন হয়েছে কি, এই নন্টু বাড়িতে ঢুকছে রাত্রিবেলায়। বাড়িতে ঢুকছে, তো ঢুকতে ঢুকতে দেখছে একটা ওই উঠোনের মধ্যে ওই বুড়ো সাপটা ওইরকম মোটা আর একটা পেঁচা মারামারি করছে। সাপটা এরকম ফোনা তুলে উঠছে আর এই পেঁচা ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়ছে ওর পরে। ওই দেখে ওর গায়ের রক্ত হিম হয়ে গেছে। ধোকা তো দূরের কথা, ও পাশেই একটা চায়ের দোকান আছে, বাড়ি থেকে বেশি দূরে না, কাছেই। ওই চায়ের দোকানদারের নাম হচ্ছে সতীন্দা। তাকে যে বলছে যে সতীন্দা সতীন্দা, তোমার টর্চটা নিয়ে একটু আসো না বাড়িতে। তা বলছে কেন, কি হয়েছে? টর্চ নিয়ে যাবো কেন? বলে তুমি আসো না। তবে সতীন্দা টতীন্দা সবাই জানতো যে নন্টুর সঙ্গে এই জিনিসটা হচ্ছে বারবার। তো উনি ওই টর্চটা নিয়ে ওই চা ভদ্রলোক, চায়ের দোকানের মালিক, চায়ের দোকান এখনো আছে, তো ওই গেলেন, গিয়ে দেখছেন যে হ্যাঁ সত্যিই তো ওই পেঁচা আর সাপ মারামারি করছে। তখন ওই পাড়ার কিছু ছেলে পুলে ডেকে সেই সাপকে তাড়ানো হয়। সেই সাপকে তাড়িয়ে তারপরে ওই নন্টু ঘরে ঢোকে। এবার জিনিসটা না খুব মানে ইয়ে হয়ে গেছে। তখন পাড়ার সবাই বলেছে যে পিসি আর একটা কাজ করুন, বা দিদি একটা কাজ করুন, নন্টু তো এরকম দেখছে, একটা কিছু এর একটা ইয়ে টিয়ে কাউকে কোনো ভালো লোক দিয়ে একটু ঝাড়ফুঁক করিয়ে নিন। জিনিসটা তো ভালো না। তো উনি একজন ওই সায়নের পিসি একজন অ্যাস্ট্রোলজারের কাছে গেছে, জ্যোতিষী। গিয়ে সেই জ্যোতিষী তখন বলছেন যে এর তো সর্পদোষ হয়েছে, এবং যেদিন ও পেয়ারাটা পেড়ে খেয়েছে সেদিন থেকেই ধরেছে ওকে। এর সর্পদোষ হয়েছে, এটা কাটাতে হবে। তাহলে কিভাবে কাটানো যাবে? বলে তারাপীঠ যেতে হবে। তারাপীঠ? বলে হ্যাঁ, তারাপীঠে যে যজ্ঞ করতে হবে। তো তখন সায়নের পিসি বলছেন যে দেখুন, আমাদের অবস্থা কিন্তু মানে এতটা এফোর্ট করার মতো আমাদের নেই ক্ষমতা, মানে আমার অন্তত নেই, যে আমি তারাপীঠে যাব, সেখানে থাকবো, হোটেল ভাড়া, তারপরে যজ্ঞের খরচ, যাওয়া আসার ভাড়া, এত তো সামর্থ্য নেই। আপনি একটু দেখুন না যে যদি বাড়িতে কোনো রকম করে যদি একটু কিছু করা যায়। বললো ওকে তো অনেক পাথরও ধারণ করতে হবে, 2-3টে পাথর ধারণ করতে হবে, কবচ ধারণ করতে হবে, তাহলে তো এই দোষ যাবে না।
তা বলছে দেখুন আপনি একটু কোনো রকম একটু যদি বাড়িতে বসে অল্পের মধ্যে হয়, কেননা দেখুন আমার স্বামী মারা গেছেন 2001 সালে। তা আমি মানে একজন অঙ্গনওয়াড়ি আমি মহিলা কর্মী। আমার কাছে টাকা পয়সার অভাব, আমি কোথা থেকে করব, আপনি একটু দেখুন। তো তখন সেই ভদ্রলোক বলেন ঠিক আছে আপনার বাড়িতে তাহলে করতে হবে। তা যাই হোক, অল্প স্বল্প করে উনি 2-4 জন লোক নিয়ে এসেছিলেন এই যজ্ঞ করানোর জন্য। যজ্ঞ তো হলো, সেই আংটি ফাংটিও মনে হয় ধারণ টারণ করিয়েছে, কবচও বেঁধেছে, কিন্তু কাজের কাজ কিছু হয়নি, পুরোটা গেল না। সাপসে দেখতেই লাগলো, আদতে কিছুই হলো না। তখন পিসি ভাবছে যে কাজটা হয়তো তারাপীঠে গিয়ে করলেই হতো, তারাপীঠে না করার জন্যই বোধহয় এরকম হয়েছে বা ইয়ে হয়েছে। এবারে ওনারা নিজেরাই না রেমিডিটা খুঁজতে লাগলেন। ওই পিসি করলেন কি, সায়নের পিসি, উনি করলেন কি, ওই বাড়িতে একটা শিবলিঙ্গ, কোনো মিস্ত্রি টিস্ত্রি দিয়ে একটা শিবলিঙ্গ উনি বানিয়েছেন। এবার ওটাতে রোজ উনি পুজো করেন, নিত্য পুজো করেন, এবং সোমবার দুধ জল মাথায় ঢালেন, আকন্দর মালা পরান, পরান। এইভাবেই পুজো করতে করতে হঠাৎই নন্টু, সায়নের দাদা যিনি, এই নন্টুদার উপর থেকে এই জিনিসটা কেটে যায়। আর কিন্তু উনি এগুলো দেখতেন না, এবং ধীরে ধীরে ওটা কেটেও গেল। অথচ বাড়িতে যজ্ঞ করে, হোমযজ্ঞ করার পরেও কিন্তু এটা চলেছিল, এবং এটা প্রায় এত মারাত্মক আকার ধারণ করেছিল, মাস দুয়েক, 2-3 মাস এটা ছিল। এবং সেই শিব পুজো করার পর থেকে সেই জিনিসটার পুরো রেমেডি হয়ে যায়। রেমেডিটা নিজেরাই বার করেন, ওই ঠিক আছে শিব মহাদেবের পুজো করে দেখি, তার একটা লিঙ্গ শিবলিঙ্গ স্থাপনা করি। তাই এরকম ছোটোখাটো দেখে এরকম একটা শিবলিঙ্গ সেটা প্রতিষ্ঠা করে পুজো করতে লাগলেন, করতে লাগলেন। সায়ন বলছে এখনও নিত্য পুজো হয়, সোমবারে দুধ জল ওখানে দিয়ে তাকে স্নান করানো হয়, বলে নিত্য পুজো হয়, এবং বাৎসরিক পুজো হয় বড় করে। তাহলে বুঝতে পারছেন যে দেখুন, বিশ্বাসে মিলায় বস্তু, সব পাথর অমুক কবচ। আমি গতবারও একটা মা মনসার পরে আমি এটা বলেছিলাম, একদম তো হয় না এগুলো, বেকার, বেকার জিনিস। হাতে কতগুলো আংটি ঝুংটি পড়ে টড়ে তারপরে একটা ফ্যাচান, বেকার জিনিস। তা চলুন, এটা ছিল সায়নের ঘটনা। জানি না কতটুকু ভালো বলতে পারলাম। এবার আমি বাংলাদেশের ঘটনায় যাচ্ছি। ঘটনাটা 2001 সালে। ঘটনাটা আপনাদের মনে আছে, আমাকে মালয়েশিয়া সুপার শপে কাজ করে ইরফান বলে একটি ছেলে একটা ঘটনা পাঠিয়েছিল, ওর ওই সুপার শপে, বর্তমান যেখানে আছে একটু ভিলেজের দিকে, সেখানেও মাসুদ বলে কাউকে কেউ মার্ডার হয়ে যায়, এবং তারপর থেকে ওই দোকানটার একটা সেই দোকানেও এখনও আছে। এই ঘটনাটা যখন আমি উপস্থাপনা করি অশরীরী চ্যানেলে, তখন ও এটা শোনে, এবং শুনে ওর এতটাই ও উদ্বুদ্ধ হয়, ভালো লাগে। ও তখন আমাকে বলে যে আমার কাছে না আর একটা ঘটনা আছে, কিন্তু আমি ঠিক, ওরা যে ভাষায় বলে নারায়ণগঞ্জ ঢাকার ভাষা, যে আমি ঠিক মনে করতে পারতেছি না। আমার তো কিছুটা মনে আছে, কিন্তু আঙ্কেল আমি আপনাকে আমার বন্ধুদের সঙ্গে যোগাযোগ করতে হইবে, কইরা তারপরে আমি আপনারে পাঠাবো, অনেক তথ্য আমার জানার বাকি আছে। আর তখন আমার বয়স আসিল 7। ঠিক এইভাবেও কথা বলে, ঢাকা নারায়ণগঞ্জের খুব মিষ্টি ভাষা। তো ও আমাকে বলছে যে 2021-এ এই ইরফানের সঙ্গে আমার লাস্ট কথা হয় হোয়াটসঅ্যাপ, যে আমি তথ্যগুলো জোগাড় করছি, আমি আপনাকে পাঠাবো, কারণ পুরোটা আমার মনে নেই, কিন্তু অকুস্থলে আমি ছিলাম, ঘটনাস্থলে, কিন্তু তখন আমার 7 বছর বয়স। তা আমি যেমন বললাম না যে আপনি যদি সেই দেবযানী বণিক হত্যা মামলা বা সুরূপা মামলা আমাকে বলতে বললেন, আমি ঠিক পারবো না, আমাকে পুরোটা তাহলে সেই নেট সার্চ করে গোছাতে হবে। ও গুগল সার্চ করেছিল বাংলাদেশের এই ঘটনাটা, কিন্তু পায়নি। 25 বছর আগের ঘটনা তো, 24-25 বছর আগের ঘটনা, নেই ঘটনাটা পায়নি, সার্চ করে পায়নি। তো যাই হোক, ও বলছে যে 2001 সাল, ওদের বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জ, ঠিক আছে, জেলা নারায়ণগঞ্জ, ঠিক আছে। এটা হচ্ছে ধামগড় ইউনিয়ন,
ধামগড় ইউনিয়ন। যে গ্রামটায় ঘটনাটা ঘটেছিল, গ্রামটার নাম আনন্দপুর, আর জায়গাটার নাম হচ্ছে গ্রামটার নাম আনন্দপুর, আর জায়গাটার নাম, যে জায়গায় বাড়িটা ছিল, যে বাড়িতে এই ঘটনাটা ঘটেছিল, সেই জায়গাটার নাম হচ্ছে কোচের ছড়া। কয় করে কো, চয় করে চে, র, কোচের ছড়া জায়গাটার নাম। বোঝা গেল? তো এদের হচ্ছে জায়গাটা যেমন এই নারায়ণগঞ্জে ইরফানটা যেখানে থাকে সেটা হচ্ছে কদম রসুল। এই কদম রসুল যেমন, এটাও আপনার এই নারায়ণগঞ্জ জেলা আর ধামগড় ইউনিয়ন। আনন্দপুর গ্রামটাও ওই ধামগড় ইউনিয়ন। তা এদেরটা জায়গাটা হচ্ছে কদম রসুল, এই ইয়েরা যেখানে থাকে, আর ওইটা হচ্ছে কোচের ছড়া বলে। ওই আনন্দপুর গ্রামের ওই স্থানটা যেখানে এই ঘটনাটা ঘটেছিল 2001 সালে, ওটা হচ্ছে কোচের ছড়া। তা কি হয়েছিল ঘটনাটা আপনাদের বলি। ওইখানে এক মহিলা তার 3 সন্তানকে হত্যা করেছিল, মানে নির্মম পৈশাচিক হত্যা। ঘটনা এটা বাংলাদেশের সেই সময় পত্রিকাতে এগুলো ছাপাও হয়েছিল। যদি বাংলাদেশের কোনো দাদা ভাই, দিদি ভাই যদি এটা শোনেন, আমাকে জানাবেন যে আপনারা এটা জানেন কিনা। বিশেষত যাদের 90-এর দশকে জন্ম বা তার আগে জন্ম, তারা আরও ভালো জানবেন। আর যারা 2000 সালেও জন্মেছেন তারাও জানতে পারেন, মানে হয়তো তারা শুনেছেন ঘটনাটা। 2000 সালের পরে যাদের জন্ম হয়েছে আমি বলতে পারবো না, তবে যারা 90-এর দশকে আছেন বা তার আগে, আমাকে জানাবেন ওই অঞ্চল সম্পর্কে আপনারা, আমি যা তথ্য দিলাম ঠিক কিনা। তো ওই কোচের ছড়া, মানে কি বলবো, গ্রাম বলতে তস্য গ্রাম। মানে কিরম জানেন, একটা বাড়ি থেকে একটা বাড়ির দূরত্ব মানে মিনিট 5 লাগবে হেঁটে যেতে। ওই দূরে দেখা যাইতেছে, সেখানে হাঁটতে গেলে আপনার 5 মিনিট। সেখানে কলা গাছ দিয়ে ঘেরা একটা আটচালা একটা ঘর, পুকুর, গাছপালা। আর এই আনন্দপুর গ্রামটা যেখান থেকে শুরু হয়েছে, এই গ্রামের একদম শেষ প্রান্ত হচ্ছে কোচের ছড়া। এবং এইখানে সুমন মিয়া আর তার স্ত্রী আসমা, এরা তাদের 3 ছেলে মেয়েকে নিয়ে থাকতো। এবং এই আসমা তার এই 3 ছেলেকে পৈশাচিকভাবে হত্যা করেছিল। আপনারা অনেকে ভাবছেন যে তাহলে কি কোনো পরকীয়া বা কিছু না, সেসব কিছুই না। আমরা আমাদের এখানে শুনি, কাগজে পড়ি, ইনস্ট্যান্ট এখনো এইসব ঘটনা আমাদের চলে যায়। বৃদ্ধ দম্পতি খুন, নৃশংসভাবে অমুক, সন্দেহের তীর ছেলে বৌমার দিকে, এরকম নানা রকম আপনারা তো কাগজেই পড়ছেন বা ইউটিউব বা সোশ্যাল মিডিয়া তো আপনারা দেখেন। কিন্তু এই ঘটনাটা ছিল অন্য, সম্পূর্ণ অন্য। বলছে ইরফান বলছে যে একদিন সকালবেলা 2001 সাল, আমার বয়স তখন 7 বছর। আমি সকালবেলায় উঠা, ওর ভাষায় বলছি, আমি সকালে উঠা দাঁত ব্রাশ করতেছি। তো দাঁত ব্রাশ করতে করতে বলে আমাকে গেটের সামনে গেলে আমার সামনেই চায়ের দোকান, আশেপাশে প্রচুর দোকান আঙ্কেল, মানে চিন্তা করতে পারবেন না। রাত 2টোর সময় মনে হয় দিনের বেলা। তা আমি দাঁত ব্রাশ করতেছি, দেখতেছি কিছু লোকজন কি যেন একটা আলোচনা করতেছে। তা ইরফান ওইদিকে এগিয়ে গেছে দাঁত ব্রাশ করতে করতে। এগিয়ে গিয়ে ও আমাকে বলছে যে আঙ্কেল, আমি শুনতেছি লোকজন কইতেছে, তখন তো আমি ছোট পোলা, লোকজন কইতেছে যে কোচের ছড়ায় এইরকম 3 সন্তানরে মাইরা ফেলছে, কাল রাত্রে ঘটনা ঘটছে, পুলিশ টুলিশ আইব, অমুক তমুক, এই সমস্ত ঘটনা বলছে। এবারে ও দাঁত মাজতে ইরফান বাড়ির মধ্যে ঢুকে ওর আম্মু, ওর তো 7 বছরের ছেলে, ওর কিউরিসিটিটা বেশি, ওরও একটু দেখার ইচ্ছে যে ভাই কি হয়েছে, যাই একটু দেখে আসি। তো এসে ওর মাকে বলেছে যে আম্মু, কোচের ছড়ায় নাকি এরকম এক মা নাকি তার 3 সন্তানের মাইরা ফেলছে,
আম্মু আমি যামু, সবাই যাইতেছে। তখন ওর মা বলেছে যে না, তুই যাবি না, বাড়ি থাক। তারপরে আমি এত নিরাশ হয়ে গেলাম আঙ্কেল। বলে কিছুক্ষণ পর আমার এক বন্ধু আসছে। তো বন্ধু এসে ওকে বলছে যে চল না চল না, অনেক লোক যাচ্ছে, চল চল। বলে আমি বন্ধুর সাথে বেরিয়ে গেছি। বেরিয়ে গিয়ে আমি বলছে প্রায় ঘন্টা দেড়েক লাগবে। বলে আমাদের তো কদম রসুল আর ওই ইয়ের থেকে গিয়ে ওই আনন্দনগর গ্রামে ঢুকেই কোচের ছড়া পুজোর প্রায় ঘন্টা দেড়েক, 4-5টা গ্রাম পার হয়ে যেতে হবে আপনাকে। গোটা 5 গ্রাম পার হয়ে তারপরে কোচের ছড়া পড়বে। তাহলে ঘন্টা দেড়েক বাদে সেখানে পৌঁছেছি। বলে পৌঁছে দেখি ইরফান বলছে যে পলিথিনে মোড়া ডেড বডি। বলে পুলিশরা যেরকমভাবে বহন করে আর কি, এই চেন দেয়া, চেন টানা, চেন সিস্টেম, ওখানে বডিগুলো ঢোকানো আছে, 3টে বডি। আর এক মহিলার হাতে হাতকড়া পরানো, এইটা দেখছি, হাতে হাতকড়া পরানো। আর প্রচুর লোক, সে মানে আমরা তো বলছি আমরা তো তখন ছোট ছোট, ওই ভিড় এরম ফাঁক করে 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 ঢুকেছি আঙ্কেল। ঢুকে তারপর দেখেছি, মানে আমি যখন দেখেছি তখন পুলিশ ওটা নিয়ে চলে গেছে। তারপরে একটু বড় হয়েছি, বড় হয়েছে খবর পড়েছি, এর মুখ থেকে শুনেছি, কিন্তু গোটা ঘটনাটা জানতাম আমি, কিন্তু অতটা ক্লিয়ার আমার কাছে হয়নি। তারপরে আমি তো বড় হয়ে মালয়েশিয়া চলে এসেছি, এখানে কলেজে পড়াশুনো করেছি, এখন এই কাজ করি, আমি এখানে ওয়ার্ক করি সুপার শপে। তো ঘটনাটা আমার, যেমন আমি বললাম যে আমাদের কিছু কিছু ঘটনা এরকম আমাদের স্মৃতির বাইরে চলে যায়, সবটা মনে পড়ে না। এরও তাই। তাইও 21 তারিখে লাস্ট আমার সাথে কথা হওয়ার পরে ও 12 জন বন্ধুকে ফোন করে, যারা এই ঘটনা সম্পর্কে ওয়াকিবহাল। নারায়ণগঞ্জেরও আছে, আর এর মধ্যে আনন্দনগর গ্রামেরও আছে, ওর এক বুজুম ফ্রেন্ড, তাকেও ফোন করে এবং এই তথ্যগুলো ক্লিয়ারও পেয়ে যায়। এবার পেয়ে তখন আমাকে জানায় যে এই সুমন মিয়া সাথে আসমা বলে এই মেয়েটির বিয়ে হয় এবং এদের 3টি সন্তান। 3টি সন্তানই কিন্তু ছেলে। বড়টির বয়স যখন, মানে এই ঘটনাটা ঘটার আগে 2-4 মাস আগে, বড়টা 5.5 বছর, ছোটটা এই 3 বছর, মেজোটা 3 বছর 3 বছরে পড়বে, সেটাও ছেলে। আর এই মাস দেড়েক হয়েছে একটা বাচ্চা হয়েছে, সেটাও ছেলে, মাস দেড়েক আগে। এইবার ঘটনাটা এইভাবে উঠে আসে যে সুমন মিয়ার সাথে আসমার বিয়ে হওয়ার পরে প্রথম সন্তান তো হলো, সে বড় হলো, প্রায় 5.5 বছর, 6 বছরে পড়তে যাবে। তো মেজো ছেলে হলো, আরও 3 বছর পড়তে যাচ্ছে। এইবারে এই মাস দেড়েক, মানে এই আসমার যে ছোট ছেলেটা হবে, মানে ছোট যে সন্তান প্রসব করবে, তার আগে মাস দেড়েক আগে এই আসমার মা মারা যায়। মানে সুমন মিয়ার যে শাশুড়ি, তিনি মারা যান, মানে এই বাচ্চা প্রসবের মাস দেড়েক আগে। তারপরে যাই হোক বাচ্চা হয়, মাস দেড়েক বয়স। এই সুমন মিয়া কিন্তু মানে দরিদ্র, মানে বিলো পভার্টি লেভেল যেটাকে বলে একদম, মানে মানে সেই রকম। মানে দেখুন, গ্রামের লোকেদের একটা জিনিস আছে, গ্রামের লোকেদের নগদ টাকা পয়সা হয়তো নেই, কিন্তু 2-4 কাঠা জমি, বা কারুর আবার টাকা পয়সা একদমই নেই, কিন্তু বাবার আমলের সেই 2 বিঘে জমি সেইটা আছে, তারপরেই কোনো কিছু করে খায়। তাই সুমন মিয়ার বাবার 2 জায়গায় জায়গা কেনা ছিল, এবং এই দুটো জায়গার মধ্যে তার একটা জায়গা বড় ছেলেকে দিয়েছে, বড় ছেলে সেখানে থাকে বাড়ি করে, মানে বাড়ি করেই দিয়েছে, মানে করতে হয়নি। আর এটাও ওই সুমন মিয়ার বাবা করে দিয়েছে সুমন মিয়ার জন্য। এবং বাড়িটা আপনাকে একটু বর্ণনা দিই, টিনের চালা, টিনের চালা, চারপাশে ওই এর ওই বেড়া বা ইয়ের আর মানে ফ্লোরটা হচ্ছে পুরো মাটি, মানে দাওয়া বলুন বা ঘরের ভিতর টিতর বলুন, সবটা মাটি। এইরকম একটা ঘরে থাকে, কিন্তু ঘরের দরজা বা ঘরের যে টিনের চালের যে আড়কাঠগুলো আছে, সেগুলো সেগুলো শক্ত, ওই যে মানে জাহাজ টাহাজ তৈরি হয় যে সমস্ত, সেই লোহা কাঠ না কি কাঠ বলে, সেই কাঠের,
মানে আমরা যেটাকে কোনো কড়িকাঠ বলি, কড়িকাঠের বর্গা এরকম না, পুরো ওই রকম শক্ত ইয়ে দিয়ে ওই আটচালা এরকম টিনের ঘর, এবং দরজাগুলো বলছে এত ভারী ভারী আঙ্কেল, আপনি চিন্তা করতে, আমি দেখছি সে দরজা, বলে একটা বাচ্চা ছেলে ঠেলে ঢুকতে পারবে না, এত ভারী দরজা। তো যাই হোক, এইবারে এই বাচ্চাটা যখন হওয়ার পর থেকে মাস দেড়েক হলো সুমন মিয়ার শাশুড়ি মারা গেছে। এই বাচ্চাটা হওয়ার পর থেকে সুমন মিয়া একটা জিনিস খেয়াল করছে যে এই আসমা মাঝে মধ্যে কেমন যেন অন্য জগতে চলে যায়, মানে কেমন যেন চুপ হয়ে থাকে, হ্যাঁ, কেমন যেন ড্যাব ড্যাব করে মাঝে মধ্যে তাকায়, যে দৃষ্টিশক্তির মধ্যে কোনো কিছু, মানে মানে এমন দৃষ্টিশক্তিটা যেটা দেখলে পরে মানে যে কেউ ভয় পেয়ে যাবে, ঠিক এই রকম। অনেক ডাকার পর তারপরে তো হ্যাঁ হ্যাঁ এরকম আর কি, মানে কেমন একটা যেন, কিন্তু ওটা লক্ষ্য করেছে। ও শাশুড়ি মারা যাওয়ার পর থেকে আসমার মধ্যে এই জিনিসটা কিন্তু এসছে, এই আনমনা হয়ে যাওয়া, চুপচাপ একলা বসে থাকা, এ করা সে করা, এইরকম জিনিসটা হয়েছে। এইবারে যাই হোক, এরকম তো হচ্ছে। এবার এই যে নতুন বাচ্চাটা হয়েছে, এর তো তখন বোধহয় 2.5 মাস, হ্যাঁ, বা 2 মাস পড়তে যাচ্ছে। আর এই সুমন মিয়া কাজ করে কি ভাই, ওই বাবার দেয়া ওই টিনের বাড়িটা, হ্যাঁ, আর ওই বাড়ির পিছন দিকে এক গাদা জঙ্গল, সেখানে বড় বড় গাছ, সামনে দিক দিয়ে বেরোলে খোলা মাঠ, আর বাড়িগুলো অনেক দূরে দূরে। ও করে কি, সকালবেলা থেকে উঠে লোকের জন খাটে, কোনো জায়গায় তো রাজমিস্ত্রির জোগাড়ের কাজ পেলো, সেখানে চলে যায়, কোনো সময় ভ্যান টানার কাজ পেলো, কোনো সময় ঠেলাগাড়ি ইয়ে কাজ পেলো, মানে যখন যেটা পায় সেটাই করে সুমন মিয়া, এবং করে তাই দিয়ে না, মানে দিন আনা দিন খাওয়ালো। ওই 4 জনার রুটি রোজগার ওইভাবেই চলে। তো সুমন মিয়া একদিন ওই রকম, তার তো ফিরতে ফিরতে দেরি হয়, কাজ করবে, তারপর সন্ধ্যা হবে, সে টাকা নেবে, নিয়ে বাজার সদাই করবে, করে তারপর তো বাড়িতে আসবে, তারপরে বাচ্চাগুলো মুখে কিছু তুলবে, দিনের বেলায় তো যা হোক পান্তা টান্তা খাইয়ে, বা এই বাচ্চাটাকে বুকের দুধ খাইয়ে টাইয়ে না রাখা গেল। তো সুমন মিয়া ওই রকম কাজের থেকে একদিনকে ফিরেছে, ফিরে ঘরের মধ্যে ঢুকতে ঢুকতে শুনছে যে বাচ্চাটা, ছোট্ট যে বাচ্চাটা, যেন 2 মাস, সে ওয়া 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 করে সে খিদের চোটে কাঁদছে। 3 বছরেরটাও, সে খাটের পরে শোয়া, সেও চিৎকার করে কাঁদছে, কিন্তু বাচ্চা ছেলে। আর যার বয়স ওই 5 বছর 5.5 বছর, সে দূরে দাঁড়িয়ে কাঁদছে, তিনটেতেই কাঁদছে। অথচ আসমা খাটের পরে এইরকম পাটা এরকম তুলে এরকম করে বসে আছে, চুলগুলো ছাড়া, তার যেন কোনো ভ্রুক্ষেপই নেই, বুঝতে পারছেন, কোনো ভ্রুক্ষেপ নেই। তো ওনার ঢুকেছে সুমন মিয়া, তো ঢুকে আসমাকে ওই অবস্থায় দেখে, যে পোলাটা এরকম কাঁদতাছে, 3টে পোলাই কাঁদতাছে, এর কোনো ভ্রুক্ষেপ নাই। ও যে আসমাকে একটা ঠেলা দিয়েছে, এই আসমা, কি হয়েছে তোমার, কি বইয়া? আরে যাহা তো ঠেলাটা দিয়েছে, বুঝতে পেরেছেন? সে আসমার চোখ দেখে এর গায়ের লোম খাড়া দিয়ে গেছে এই সুমন মিয়ার। সেটা কর্কশ গলার আওয়াজ বেরোচ্ছে আসমার মুখ দিয়ে, এই তুই আমাকে বিরক্ত করবি না, তোকে বারণ করে দিলাম। তোকে শুদ্ধ মাটিতে গেড়ে দেবো, মানে বলছে যে কি। এবার দেখুন, আমাদের মধ্যে যদি এইরকম কাউকে দেখে, তাহলে আমরা সাধারণ মানুষ যারা ওঝা নই, তান্ত্রিক নই, তারা কি করি? গায়ত্রী মন্ত্র জপ করে দিই, হনুমান চল্লিশা পাঠ করতে থাকি। এবার মুসলিমদেরও ধর্মে সেরকম কিছু আছে, আবার খ্রিস্টানদের ধর্মেও কিছু এরকম আছে। তা এই মানে সুমন মিয়া যেটুকু জানতো, সে দোয়া দুরুদ করতে থাকে, দোয়া দুরুদ করে দূর থেকে ওই আসমার দিকে এরম ফু দিতে থাকে। এবার ফুটু দেওয়ার পরে কিছুক্ষণের মধ্যে আসমা স্বাভাবিক হয়ে যায়, স্বাভাবিক হয়ে যেয়ে বলছে, এ কি, তুমি কখন আইলা, তুমি কখন আইলা?
কই আমার ডাকো নাই কেন? ওমা ওমা, বাপ বাপজানটা কাঁদতেছে কেন? তখন সুমন মিয়া বলছে যে আমি তো তোমার সেইটাই কইতেছি, বাচ্চাটা কাঁদতেছে, 3টে বাচ্চা, তুমি দেখো না, বইসা আসো এখানে। হ্যাঁ, আমি বাজার সদাই করে আনছি। হ্যাঁ, তুমি কাইটা কুইটা একটু রান্নাবান্নি করো, ওদের খাইতে দাও। তখন সেই দুধের বাচ্চাকে সে কোলে নিয়ে, আহা বাপজান কাঁদে না, বড় ছেলেকে ডেকে নিচ্ছে, মেজো ছেলেকে কোলের কাছে ডেকে নিয়ে কত আদর করছে আসমা। বুঝতে পেরেছেন? তো সুমন মিয়া এই জিনিসটা কিন্তু দেখল। সুমন মিয়া এই জিনিসটা দেখলো, সুমন মিয়া বুঝতে পারল, কিন্তু সুমন মিয়া পরের দিন কিন্তু কাউকে কথাটা বলেনি। সুমন মিয়া পরের দিন কাউকে কথাটা বলেনি, বা আসমার বাড়িতেও জানায়নি, বা ওই গ্রামের যে অন্য কেউ আছে টাছে তাদেরও কাউকে বলেনি, চেনাশুনো থাকলেও বলেনি। এরপরে 2-3 দিন বাদে আবার ওই রকম সুমন মিয়া আসছে, সেদিন দেখে আসমা বাইরের বারান্দায় বসা, আর খাটে শোয়ানো ওই বাচ্চাটা, ওই যে 2 মাস বয়স হয়েছে যার তখন, আর এইটা 3 বছরে, মেজোটা 3 বছরে পড়েছে। তারা ঘরের মধ্যে ঠাঁঠা চিৎকার করে কান্নাকাটি করছে। আর এই বড়টি, যার 5.5 বছর 5.5 বছর বয়স, সে এসে তার মাকে ডাকতেছে, ও আম্মু ঘরে আসো, বাইরে কাঁদতেছে, ও আম্মু ঘরে আসো, বাইরে কাঁদতেছে। এবারে সুমন মিয়া তো সেই বাজার সদাই করে নিয়ে এসছে দিনমজুর খেটে। তো বলছে, আরে আসমা তুমি এইখানে বসে আসো ঘরের মধ্যে বলে। এই আবার তেড়ে উঠেছে, এই তোকে বলেছি না তুই আমাকে বিরক্ত করবি না, তোকে বলেছি তুই আমাকে বিরক্ত করবি না, তোকে কিন্তু এইখানে মাটিতে গেড়ে দেবো বলছে। মানে বুঝুন অবস্থা, বলছে তোকে কিন্তু এইখানে মাটির মধ্যে গেড়ে দেবো। তোর বলছে তুমি কি বলতেছো, কি করতেছো? আমি তো কিছুই বুঝি না। হ্যাঁ, তারপরে তোকে তো আগে একদিন বলেছি তুই আমাকে বিরক্ত করবি না, তোর কিন্তু গুষ্টি শুদ্ধ শেষ করে দেবো, তুই চিনিস আমি কে? এইবারে সেই সুমন মিয়া তো আবার সেই দুয়া দুরু তেনা তেনা এরকম করতে থাকে। তো করতে করতে যাই হোক, সেই ফাঁক ফুক দিয়ে তো কোনো রকম সেই আবার ওর সম্বিত ফিরে আসে আসমা। তখন সেই আবার সেই একই জিনিস, আয় বাপজান, আয় বাপজান, আয় আমার কাছে আয়, তুমি কখন আইলা, মানে এতক্ষণ যেন আসমার মধ্যেই ছিল। বুঝতে পারছো? এসব এইবারে সুমন মিয়া বললো, না এই জিনিসটা তো জানানোর দরকার, জিনিসটা ক্রমশ মানে ক্রমবর্ধমান হচ্ছে না। তো বলছে যে ওর সুমন মিয়া ওর শ্বশুর বাড়িতে যোগাযোগ করল। ওর যে শালা ছিল, শালা শ্বশুরমশাই ছিল, বা শ্বশুর বাড়ির যে আত্মীয় স্বজন ছিল, তাদের সাথে সবাইকে বলল জিনিসটা, যে আমার আজ কয়েক মাস ধৈর্যই চলতেছে, আমার এই ছোটটার বয়স তো এই প্রায় 3 মাসে পড়বো, কিন্তু এ তো সাংঘাতিক ব্যাপার, প্রথমে আমি বুঝি নাই, এবং এটা শুরু হয়েছে, মানে আমার শাশুড়ি মা মারা গেছে আমার বাচ্চা হওয়ার 1.5 মাস আগে, ছোট বাচ্চাটা হওয়ার 1.5 মাস আগে মারা গেছে। তখন থেকে আমি ওরা দেখি আনবো না। তারপর থেকে এই জিনিস কিন্তু শুরু হয়েছে। আপনারা কিছু জানেন এ ব্যাপারে? আমাদের কিছু কইতে পারেন যে ওর কি কোনো প্রবলেম আছে, মানে কোনো অসুবিধা আছে কি? তখন এর শালা বলছে, ওই সুমন মিয়া শালা বলছে যে চলো তোমাকে একটা জায়গাতে নিয়ে যাই, তোমাকে একটা জায়গায় নিয়ে যাই। তো সুমনের বা মানে সুমনের শ্বশুর, সুমনের শালা, বা ওদের এক আত্মীয়, সেও গেছে এক কবরেজের কাছে। আমরা যারা এই ঝাড়ফুঁক ঠাড়ফুঁক করে, কখনো কবরেজ বলে, কখনো ওঝা বলে, তান্ত্রিক বলে, ওরা মুসলমানদের মৌলানা বলে, এরকম। যাই হোক, সেখানে গেছে। তো যে সুমনের শালা বলছে ওই কবরেজকে, যে দেখেন একটা ব্যাপার হয়েছে, যে একটা জিনের আছর আমার মায়ের বংশ পরম্পরায় আসে, একটা জিনের আছর, মানে আমরা যেটাকে ভূতের বলি। তো আমরা ভূত বলি, প্রেতাত্মা বলি, নেগেটিভ এনার্জি বলি, কিন্তু মুসলিমরা কিন্তু সেটা মানবে না, তারা বলবে জিন।
তা জিনের আঁচড় আছে, এবং এটা আমার মায়ের বাপের বাড়ির দিককার বংশ পরম্পরায়। এবং এটা আমি আপনাকে বলি, সেই কবিরাজকে বলছে যে এটা বহু বহু বছর ধরে এইটা চলে আসতেছে আমাকে মায়ের পরিবারে। বলল এই জিন ছিল আমার নানির উপরে। আমার নানি মারা যাওয়ার পর আমার মা, সেই বংশের ছোট মেয়ে, আমার মায়ের উপরে আসে, কিন্তু আমাকেও তত কোনো ক্ষতি টতি হয় নাই। কিন্তু আমার মা মারা যাওয়ার পর এখন আমার যে ছোট বোন, সেই বংশের ছোট মাইয়া, তার ঘরে আইসে আমার। তো এই তো জামাই দেখতেই পাইতেছে, দিন মজুর করে খায়, তো হ্যাঁ, তো মানে চলনি মুশকিল হইয়া যাইতেছে, কি করিয়া চলবো। তো বলছে যে কবিরাজ তখন বলছে যে এ তো বহু বছর আগেকার, তোমার, আমি তোমার কথা শুনে বুঝেছি, এবং তুমি যখন এসছো আমি বুঝতে পেরেছি যে এ মানে 200 বছর, মানে তোমার মানে সেই জন্মগত, একে কেউ চালান করেছে, একে কেউ চালান করেছে। এবং দেখো, আপনাদের একটা কথা আমি বলি, এ হচ্ছে, একে বলে কাবিলা, যে আছে সে খুব মারাত্মক জিন, একে কাবিলা বলে, বা দেও বলে, দেও সর্দার। তা বলছে এই হচ্ছে ভূতেদের সর্দার বা জিনের সর্দার, যাই বলুন, সে আছে। তা তার সঙ্গে টাসেলে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়, মানে তার সঙ্গে সংঘাতে আমি যেতে পারবো না, আমায় মেরে দেবে। এটা কার সাধ্য আমি জানি না, কে কি করতে পারে, তবে অনেক বড় বড় মৌলানা আছে, আপনারা দেখতে পারেন। তো সুমন মিয়াকে ওই বলল যে আপনি একটা কাজ করতে পারেন, আপনাকে আমি টুকটাক কয়েকটা জিনিস দিয়া দিতেছি, এই জিনিসগুলো আপনি ঘরের এই জায়গায় আপনি রেখে দেবেন ছোটোখাটো করে। আর আপনি যখন কাজের থেকে বাড়িতে আসবেন, তখন যদি দেখেন যে আপনার বউ এরকম করতেছে, তাহলে আপনি তার সঙ্গে একটু মিষ্টি ব্যবহার করবেন, কখনো ধাক্কা দিবেন না, বা বলবেন না এই আসমা কি হয়েছে এরম ভাবে, ঠিক এরম না, মিষ্টি করে আপনি কথা কইবেন তার সঙ্গে। এছাড়া আমি কিন্তু কোনো গতি দেখতেছি না, আমার দ্বারা এটা সম্ভব হইবে না, এটা তো বলে দিলেন। তো এরা তো চলে এলো, তো চলে এসে তো এরকম তো চলতেছে, মাস গড়িয়ে যাচ্ছে। এবার বড় ছেলেটাও প্রায় 6 বছরে পড়ে গেছে, এও প্রায় কয়েক মাস ধরে এই চলছে, এরও 3 বছর হয়ে গেছে, এই বাচ্চাটাও প্রায় 3 মাস হতে চললো, ছোট বাচ্চাটা। তা এইবারে সেরম তো করেছে, যা যা দিয়েছিল এই টুকটাক ঘরের কোথায় কোথায় কি রাখতে হবে সে তো রেখেছে। রেখে এইবারে ওই সুমন মিয়া একদিন কাজের থেকে ফিরেছে, বুঝলেন। তো কাজের থেকে ফিরেছে, ফিরে দেখছে ওর বউ আসমা ঠিক ওইভাবে খাটের উপরে এরকম করে বসায়, চৌকির উপরে এরকম করে বসার, বাচ্চারা ঠাঠা পড়ার চিৎকার করছে। আর যখন সুমন মিয়া ঘরে ঢুকেছে, ওখানে তখন বিদ্যুৎ যায়নি, মানে যেটা নাকি আমি বলছি, ওই আনন্দনগর যে গ্রামটা, ওখানে তার আগে পর্যন্ত আলো টালো গেলেও তখন ওই মানে কোচের ছড়া টড়া ওইসব জায়গায় কোনো আলো নেই, মানে তখন ওই মানে কি বলবো, হারিকেন, টেমি বা লম্ফ, এটা যেটা বলে গ্রাম্য ভাষায়, সেইগুলোই। তো তো দেখছে যে ওইভাবে আসমা বসে আছে, তখন ও কিচ্ছু বলেনি সুমন মিয়া। সুমন মিয়া খালি জিজ্ঞাসা করেছে যে আপনি কে, আপনি কে। তখন ওই আসমার মুখ থেকে বেরোচ্ছে যে আমি কে বলে একটা হাসছে, বিশ্রী টাইপের একটা হাসছে, হা 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 করে হাসছে, বুঝলেন তো। বলে আমি তো বহু বছর ধরে আছি এখানে, ওর মায়ের বংশ পরম্পরায় ছোটদের উপর আমি আসি, আমাকে এখানে পাঠানো হয়েছে আজ থেকে প্রায় তাও 200 বছর আগে, এবং যতদিন আমার এই অন্ত না হয়, আমার নিজের অন্ত না হবে, শেষ না হবে, ততদিন আমি থাকবো। তো তখন সুমন মিয়া বলছে
আসমার দিকে তাকিয়ে যে আপনি তো জানেন আমি দিনমজুর মানুষ, আপনি আমার বউয়ের উপরে এরকম হাবি হন। আমার বউয়েরও তো শরীরটা খারাপ হইয়া যায়। আমার দেখেন না 3টে ছোট ছোট পোলা, একটার বয়স 5 বছর, একটা 3 বছর, হ্যাঁ একটা 5.5 বছর, একটা 3 বছর, আর একটা এই তো 3 মাসের একটা বাচ্চা। বলেন এগুলো নিয়ে তো আমি তো পথে বসে যাব আপনি যদি দয়া না করেন। আর আপনি আমার বউয়ের উপরে আসেন, তা তো হেরও তো শরীরটা খারাপ হয়, এ ঠিক মতো খাইতে দিতে পারে না বাচ্চাদের। হ্যাঁ আপনি একটু দয়া কইরেন, আমার কোনো ক্ষতি কইরেন না। ঠিক এইভাবে উন্নয় বিনয় করছে। তখন বলছে ওই কর্কশ গলায়, হ্যাঁ তোর আমি কোনো ক্ষতি করব না, তুই নিশ্চিন্ত থাক, তোর আমি কোনো ক্ষতি করব না, তবে আমি যেটা যেটা বলবো সেটা মেনে চলবি। বলে ঠিক আছে আপনি কইবেন, আপনি যা মাননের আমি মানুম, আপনি যা কইবেন কন। তখন কিছু একটা জিনিস খেতে চেয়েছে ওর কাছে। তখনই ওই রাত্রে আপনি বলুন যে কাজ থেকে বাড়ি ফিরেছে সে কখন, আর এতক্ষণ বাদ বিতণ্ডা বাচ্চাগুলো কাঁদছে, তখন ওই 8টা 8:30 তখন বলছে আমার জন্য এই এই নিয়ে আয়। সুমন মিয়া সেই অবস্থায় হাতে একটা টর্চ নিয়ে, তখন তো বলেছি বিজলি বাতি নেই, সেই হাঁটতে হাঁটতে যে একটা বাড়ি থেকে আর একটা বাড়ির দূরত্ব 5 মিনিট, সেই হাঁটা পথে প্রায় দৌড়তে দৌড়তে সে বাজারে পৌঁছেছে। এবার সে কি খেতে চেয়েছিল জানি না, কোনো মিষ্টি দ্রব্য বা কোনো মাছ মাংসের কোনো জিনিস, সেইগুলো সে নিয়ে এসছে। মানে যথাসাধ্য তার কাছে যা টাকা ছিল, একটা দিনমজুরের কাছে কত থাকবে, সেই এনে যখন দিল ওর বউয়ের কাছে, আসমার কাছে, বলছে সে খাওয়া দেখলে বমি এসে যাবে, মানে এইরকম ধরে এইরকম সেই কাঁচা কাঁচা সেগুলোকে সমস্ত সব খেয়ে নিল। খাওয়া শেষ হলো, আসমা ঠিক, এ কি তুমি কখন আইলা, তুমি তুমি আইসো কখন, কই আমারে তো ডাকো নাই, রাত হয়ে গেছে তো, হ্যাঁ এগো খাইতে দিমু কি। বুঝুন, বুঝুন অবস্থা, বুঝলেন। তখন সুমন মিয়া বলছে তুমি মুখটা ধুইয়া নাও, হ্যাঁ আমি তো আইসি অনেকক্ষণ। তখন বলছে আমার শরীরটা দুর্বল দুর্বল লাগে, আসমা বলছে। বলে আমি বুঝতে পারছি বাচ্চাগুলি কখন থেকে খায় নাই, ওদের একটু খাওয়ানোর ব্যবস্থা কর। তো যাই হোক, সে খাওয়ানোর ব্যবস্থা তো হলো। এইবারে রোজই জানেন দিনের পর দিন যাচ্ছে, এই সুমন মিয়ার পরেই টর্চার চলছে, এর চাহিদা, এই জিনের চাহিদা। হয়তো বলছে মুরগি এনে দে, অমুক এনে দে, তমুক এবার এই তো পারবে না, এ তো একটা দিন মজুরে খাবে, নিজে খাবে না খাওয়াবে রে ভাই, এর তো টিনের বাড়িটা পর্যন্ত বিক্রি করে দিতে হবে তার, এই জিনের যে চাহিদা। কারণ এরা তো রক্ত মাংস ছাড়া কিছু বোঝে না, এরা তো ডাল তরকারি ভাত খাবে না। তো এ তো পাজেল রয়ে গেল। তখন সুমন মিয়া খোঁজ করতে লাগলো যে ভালো বড় তান্ত্রিক কোথায় আছে, এবং ও খুঁজে পেল, একজনের সন্ধান পেল। আপনারা ইস্পাহানি বলে জায়গার নাম শুনেছেন? ইস্পাহানি, বাংলাদেশ থেকে যারা আছেন বা শুনবেন বলবেন আমাকে, ঠিক আছে। ওই ইস্পাহানি, ওই বাজারে, ওইখানে ইস্পাহানিতে ওই বাজারে একজন তান্ত্রিক, ওইখানে তার বাড়ি ছিল। তার সন্ধান পেয়ে তার কাছে গেছে। তো তার কাছে গিয়ে এবার তাকে বলছে যে এই এই ব্যাপারটা সমস্ত খুলে বলেছে, সমস্তটা। কারণ ততক্ষণে মানে সুমন মিয়ার ইয়েতে এসে গেছে যে কি কিভাবে কি হয়েছে না হয়েছে, এই জিনটা কি কিভাবে এ করছে। তখন সেই তান্ত্রিক বলছে যে বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, ঠিক আছে, তুমি যখন কাজ থেকে ফেরো কটায়, তখন বলছে এই সময়। বলে ঠিক আছে আমি রাত্রে একদিন যাব তোমার ওখানে, কালকেই যাব, তুমি কাজ থেকে ফিরে এসো, এই সময় ফেরো তো, তারপরে যাবো। তারপরে এসছে, পরের দিন কাজ থেকে সুমন মিয়া ফিরেছে, আর সেই তান্ত্রিক একটু দেরি করে এসছে। তখন কিন্তু আসমা স্বাভাবিক, আসমার ভিতরে কিন্তু কিচ্ছু নেই, স্বাভাবিক। ওই তান্ত্রিক ঢুকেছে, ঢুকে
এই তান্ত্রিকের নামটা আমি বলি, এই তান্ত্রিকের নামটা হচ্ছে জনাব আলী ফকির। দেখুন, মানে বাংলাদেশের সেই সময় খবরে বেরোনো এই জনাব আলী ফকির ইস্পাহানি, ওইখানে বাজারের বাড়ি ছিল। আমি কিন্তু সবার নাম অরিজিনাল বলছি, কোনোটা লুকো ছাপা কিচ্ছু নেই, একদম ওপেন সিক্রেট, আমি বলে দিলাম। জনাব আলী ফকির এর বাড়িতে আসে, সুমন মিয়ার বাড়িতে আসে, এবং বাড়িতে এসে দেখে ওর বউ তো স্বাভাবিক। তা ও তো মানে তান্ত্রিকের যা সরঞ্জাম বা মৌলানাদের যা সরঞ্জাম সাথে করে নিয়ে এসেছিল, মোমবাতি, আরও কি কি তেল টেল হেনা তেনা, যাই হোক, ও একটা আসন করে বসে ওখানে। ওই কি নাম ওর, ওই বারবার ভুলে যাই, ওই জনাব আলী, হ্যাঁ জনাব আলী ফকির ওই আসনে বসে, বসে নানা রকম মন্ত্র উচ্চারণ করতে থাকে। মানে ওদের মুসলিম ইয়েতে যে ইয়েটি আছে, করতে করতে ওই জিনটাকে ওই আসমার মধ্যে আবার নিয়ে আসে। এবং আসমার মধ্যে যখনই এসে গেছে, তখন আসমা সেই আবার সেই ভয়ঙ্কর হয়ে গেছে, সেই চোখ বড় বড়, সেই চুল এরকম এ করা। তখন ওই জনাব আলী জিজ্ঞাসা করছে, এই তুই কে রে, এই তুই কে? তখন, তুই কে, তুই আমার চিনস? তখন ওই জিনটা বলছে, মানে আসমান মুখ দিয়ে বলাচ্ছে, যে তোর মতো ফকির ফাঁকার অনেক দেখছি, তুই এখান থেকে ভাগ, তা নাহলে তোরে শুদ্ধ কেড়ে দেবো এখানে, তোরে শুদ্ধ এখানে গাইড়ে দিব, তোর মতো ফকির ফাঁকার অনেক দেখছি। ঠিক এই কথাটা, মানে ওর না, ওর যে জনাব আলী ফকির সে জেনে গেছে, বলে তোর মতো ফকির ফাঁকার অনেক দেখছি। ও তো নামও বলেনি যে আমার নাম জনাব আলী ফকির। তা ও কি করে বলে দিল যে তোর মতো ফকির ফাঁকার অনেক দেখছি? তো তখন জনাব আলী ফকির বলছে যে শোন, তোর মতো ওই কাবিলা, ঠিক আছে, তোর মতো ওই কাবিলা, দেও, এগুলো আমি, এই জিন, এইগুলো আমি না আমার ট্যাকে লইয়া ঘুরে বেড়াই, আমার ট্যাকের মধ্যে থাকে, বুঝছস? তখন বলতে, আরে যা, কত এরকম ফকির ফাঁকার দেখলাম, তুই আমার কিছু মানে করতেই পারবি না। তো বলে, করতে পারি কিনা দেখ। এই বলে কোনো তেল ফেল জাতীয় জিনিস বোতল থেকে সেটা আসমার গায়ের ওখানে ছিটিয়ে দিই, ছিটিয়ে দেওয়াতে তখনই ওইটা বলছে, এই তুই আমার পরে অত্যাচার করতেছস কেন? বলছে, তুই আমার পরে অত্যাচার করতেছস কেন? তা বলে, তাহলে তুই দেখ, বোঝ এইবার, হ্যাঁ, আমি কি করতে পারি, আমার নাম জনাব আলী ফকির। তা তুই বলতেছিলি না যে কত ফকির ফাঁকার তুই দেখছিস, তা এখন দেখ আমার খেলাটা দেখ। এবারে পরিষ্কার কথা কর, তুই কবে যাইবি এখান থেকে, যাবি কি না সেইটা কর। তখন বলছে, না আমি যাব না। তুই কেন, তোর মতো এরকম 14টা ফকির ফাঁকার নিয়ে আয়, আমি এখান থেকে যাব না। আমি এখানে মানে এই বংশ পরম্পরায়, এই পরিবারের বংশ পরম্পরায়, মানে আসমা, তার মা, তার মা, তার মা, মানে যারা ওই বংশের ছোট 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 হয়েছে তাদের আমি ইয়ে করি, এবং আমাকে এখানে চালনা করা হয়েছে। বলছে জনবাড়ি, বলে সে তো বুঝছি তোর চালনা করা হয়েছে, তুই আজকে 150-200 বছর ধরে এইরকম উত্ত্যক্ত করতেছস, কাউরে ক্ষতি করিস নাই, কাউরে ক্ষতি করছস, আর এই লোকটাকে জ্বালাইয়া মারতেছস। একটা দিন দরিদ্র একটা মুজুর, হ্যাঁ, বউটার শরীর খারাপ হইতেছে, তুই তার উপরে ভর করস, তারপর এই বাচ্চাগুলি খাইতে পায় না ঠিক মতো। হুম, তা আমার নাম জনাব আলী ফকির, তুই কি এদেরও ফকির বানাইবি নাকি? হ্যাঁ, তুই চাস কি, তুই ভালো মুখে যাবি না কি যাবি না? আমি দেই, আমি তোরে ব্যবস্থা করে দিই। আর তোর যদি কোনো কিছু কনের থাকে, কোনো শর্ত থাকে, তুই ক। বলে আবার তেলের ছিটে দিয়েছে, বলছে, এই তুই আবার আমারে অত্যাচার করতেছিস। তখন বলছে, আরে তোর যদি কোনো শর্ত থাকে তুই ক, তুই কি হইলে যাইবি সেইটা ক। তখন ওই মানে আসমান মুখ থেকে বেরোচ্ছে সেই কর্কশ গলায়, যে ঠিক আছে, আমি সবসময় আর
আসবো না ওর মধ্যে, আমি বছরে একবার আসবো। তোর বলে বছরে একবার আইবি, তা বছরে একবার আবিয়া, অসুবিধা নাই। তো সুমন মিয়ার দিকে তাকে বলছে যে শোনো, এ তো বংশ পরম্পরায় চলে আসছে, এদের বংশের ছোট মেয়ে, এদের ইয়েতে থাকবেই। তো বছরে একবার যদি তোমার শরীরের, তোমার স্ত্রীর দেহে আসে, কোনো অসুবিধা আছে? তখন সুমন আলী মিয়া বলেছেন না, কোনো অসুবিধা নেই, বছরে একবার আসুক, তখন যা চায় আমি খাওয়াবো, কিন্তু আমার পক্ষে তো সম্ভব না এরমভাবে এ করা। তখন বলছে ঠিক আছে, তুই বছরে একবারই যাবি, সেই শর্ত। এবার বল তোর কি শর্তে তুই যাচ্ছিস, এবার সেইটা কহ আমারে, কি শর্তে তুই যাইতেছস সেইটা বল। তো শর্ত তো আমি বুঝছি, কইয়া ভালা। তো তখন এ বলছে যে কোন একটা অমাবস্যার দিন, ওই আসমার মুখ থেকে বেরোচ্ছে, কোনো একটা অমাবস্যার দিন ওদের পিছন দিকের যে জঙ্গলটা আছে সেখানে কোনো একটা গাছের নাম করেছে। এই গাছের নিচে বলছে, ওই গাছের নিচে অমুক দিন, টাইমও বলেছে 3টের সময়, রাত 3টের সময় দুটো খাসি ওইখানে নিয়ে যেতে হবে, জ্যান্ত খাসি দুটোকে জবাই করতে হবে, জবাই করে ওই গাছের গোড়ায় রেখে দিয়ে চলে আসতে হবে। বলে আমি চলে যাবো, আর 1 বছরে আমি আসুম না এখানে, 1 বছরে আমি এখানে আসবো না, ওইখানে রেখে দিয়ে। তো জনাব আলী ফকির তখন সুমন মিয়ার দিকে তাকিয়ে বলছে যে দেখো, এইটুকুই এর চাহিদা, বলো পারবা? পারতে তো হবেই, তা নাহলে তো হবে না, তোমার তো কাজই তো হবে না, দেখো তুমি। তখন সুমন মিয়া বললো, আগে তো আমার পরিবারটাকে বাঁচাই, ধার দেনা করে হোক যেমন করে হোক, তখন তো তার খাসি কেনার পয়সা আছে বলুন তো, খাসির দাম কত? খাসি বা পাঠা কোনো কিছু বলেছি, তার দাম কত হয় বলুন তো। তো সুমন মিয়া চিন্তা করলো যে আমি ধার করে হোক, দেনা করে হোক, যে করে হোক আমি এটা জোগাড় করবো। তখন বললো আমি রাজি। বলে ঠিক আছে, তাহলে অমুক দিনের মধ্যে তুমি জোগাড় করো, কারণ ওই দিন রাত্রে তো ওই গাছের গোড়ায় রেখে আসতে হবে তাকে জবাই করে, ওইখানে জ্যান্ত অবস্থায় নিয়ে যেয়ে ওখানেই জবাই করতে হবে, করে ওখানে রেখে আসতে হবে, তাহলে বিদায় হবে, আর 1 বছর বাদে আবার তখন দেখা যায়। তো বলে ঠিক আছে। সে ধার দেনা করে দুটো খাসি এনেছে। গন্ডগোলের সূত্রপাতটা এইখান থেকে, মেইন ঘটনাটা। যারা এতক্ষণ পর্যন্ত শুনছেন অনেক ধন্যবাদ আপনাদের, কারণ একটু কষ্ট করতে হয়, ঘটনা তো ওইভাবে ছট করে বলা যায় না, একটা দীর্ঘ ঘটনা। তো ঘটনার সূত্রপাত এখান থেকে, ওই খাসিটা কিনে আনলো। এইবারে জনাব আলী ফকির তার চরিত্রটাকে বদলে ফেললো। চরিত্রটা বদলে ফেললো বলতে মানে কি বলি আপনাদের, মানে লোভে পাপ পাপে মৃত্যু, বুঝলেন, সেই জিনিসটা করে বসল। ওই যে খাসি দুটো কিনে এনেছে, নজর খাসি, ওই খাসির দিকে এর চোখ গেছে এই জনাব আলী ফকিরের। মনে মনে বলছে যে তোর মতো জিন, দেও বা কাবিলা, ওগুলো আমি ট্যাকের মধ্যে রাখি, তোরে খাসি খাওয়াই মুখ, ও খাসি তো আমি নিজে খাবো, মানে মনে মনে বলছে। চিন্তা করুন কত বড় ডেসপারেট, এইরকম একটা শক্তিশালী জিন যাকে এতদিন ধরে ধরে আছে বংশ পরম্পরায়, তার সাথে শর্ত ছাপিয়ে সেখানে বিশ্বাস ভঙ্গ করছে, ও নিজে খাওয়ার ধান্দা করছেই খাসি। শুনুন, এইবারে ওই দিন তো এসছে, সেই অমাবস্যায় খাসি রেডি। তো তখন সুমন মিয়া জনাব আলী ফকিরকে জিজ্ঞাসা করেছে যে ফকির সাহেব, কি আমি নিজে ওখানে যে ওই গাছের নিচে জবাই দিয়ে আসবো? তো বলছে না 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 না, তুমি বাইরে পাই না, তুমি ঘরেই থাকো, তোমার বিবি বাচ্চার সঙ্গে ঘরে থাকো, আমি ছুরি আনছি, পকেটে আছে আমার, আমি নিয়ে গিয়ে ওখান থেকে ওই গাছের নিচে জবাই কইরা আমি ঘর চলে যাব। বুঝতে পেরেছেন? আর করেছে কি, ওই জিনটাকে মন্ত্র পড়ে ওই ঘরের মধ্যে বন্ধ করে গেছে, বন্ধ করেও খাসি দুটো নিয়ে হাঁটা দিয়েছে অন্য রাস্তা দিয়ে। ঠিক ও চলে গেছে, ফকিরও চলে গেছে, আধ ঘন্টা বাদে, আধ ঘন্টা বাদে বিকট চিৎকার ওই আসমান,
সে রূপ দেখলে মানে সে বিভীষিকা। আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলি? হ্যাঁ, আজ এই গোষ্ঠী শেষ করে দেবো। আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলি বলে বলে আমাকে এইখানটাতে বন্ধ করে আমি এইখানে বসে বসে দেখতে পাচ্ছি যে ওই খাসি নিয়ে ও বাড়ি চলে যাচ্ছে। আমার সঙ্গে ধোকা, হ্যাঁ, ধোকাবাজি করবার জায়গা পাসনি তুই? দেখ কি করি। বলে না, সামনে সুমন মিয়া ছিল, ওই আসমা সুমন মিয়ার এক হাতে গলাটা ধরে উপরে তুলেছে, তুলে এমন একটা ধাক্কা মেরেছে, পা দুটোকে উপরে তুলে ধাক্কা মেরেছে। বলছে যে আঙ্কেল, ওই যে ভারী লোহার দরজা আমি দেখে এসছি, মানে লোহা কাঠের দরজা, বললো সেই দরজা বাচ্চা ছেলে খুলতে, সেই দরজা ভেঙে বাইরে উঠোনে ছিটকে পড়েছে সুমন মিয়া। সুমন মিয়া ওইখানে ছিটকে পড়ার পরে সুমন মিয়া উঠে ওখান থেকে দৌড়ে দৌড়ে সেই, মানে বলছি না, একটা বাড়ির থেকে আর একটা বাড়ির দূরত্ব 5 মিনিট, কোনোটা 4 মিনিট, বুঝলেন? সেই বাড়ির লোকদের যে তুলেছে, যে শিগগিরই আসো, আমার বাড়ি অঘটন হয়ে গেছে, শিগগিরই আসো, আমার বাড়িতে কি হচ্ছে আমি জানি না। তারা লোকেরা উঠেছে, আরে উঠে তাদের আসতেও তো সময় লাগবে। তারপরে বলেছে না, এই কজন যাওয়া ঠিক না, আরো কজনকে ডাকো। সেই গ্রাম থেকে সেই লোকজন জোগাড় করে যখন এখানে এসছে 8 ঘন্টা বাদে, ততক্ষণে সব শেষ, সমস্ত টুকু শেষ, কিছু নেই। মানে সুমন মিয়া আর গ্রামের লোকজন কয়েকজন বোধহয় বেহুশ হয়ে গেছিল ওই দৃশ্য দেখে। দেখছে যে 3 মাসের যে বাচ্চাটা, তার এই কবজি, এই যে কবজি, এই কবজির এখান থেকে পুরো ধরে খেয়েছে, খেতে খেতে পুরোটা খেয়ে ফেলেছে। আঙ্গুলগুলো তখনও মুখের মধ্যে চাবাচ্ছে, আমরা যেমন মাংস চাবাই করে ওরকম চাবাচ্ছে মাংসগুলো, আঙ্গুলগুলো দেখা যাচ্ছে। যারা এসেছিল তারাই দেখে না, 2-4 জন শরীর খারাপ করেছে, বসে গেছে। সারা গায়ে রক্ত, এখান থেকে মাংস, চর্বির টুকরো টুকরো, এইরকম শাড়িতে রক্ত। আর বড় যেটা, যেটা 6 বছর বয়সে পূর্ণ হয়েছে, যখন এই ঘটনাটা ঘটে তখন বড়টার বয়স 6 বছর ছিল, তার মাথাটা থ্যাতলানো পুরো, মানে থ্যাতলানো, মানে এত বড় পাথর দিয়ে তো ওখানে পাথর পাবে কোথায়? ওটা নিঘাত ওই শিলনোড়া বা কোনো কিছু দিয়ে, যে বাটনা বাটা শিল আছে তাই দিয়ে মেরে, হাত এরম বেঁকানো, আর মাথাটা পুরো চেপটে গেছে। 3 বছরের যেটা, তারও মাথা ওইরকম থ্যাতলানো, নাক মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, ওইরকম মাথা থ্যাতলানো অবস্থায় পড়ে আছে। ওই দেখে না গ্রামের কিছু লোক, তারা চোখে মুখে তারা জল দেবে কি, তারা ওখানে মাথায় হাত দিয়ে বসে পড়েছে, কারোর শরীর খারাপ করে আনছে ওই দৃশ্য দেখে। তখন দেখুন প্রত্যেকটা পাড়াতেই কিছু নওজওয়ান থাকে, যুবক, হাট্টা কাট্টা। এইবার ওই গ্রামেরই যে হাট্টা কাট্টা 6-7টা ছেলে, তারা সাহস করে, তারা করেছে কি, কাপড়ের মশাল জ্বালিয়েছে। কাপড়ের মশাল ওই আগুনে, আর ও তো তখন ওই রকম উগ্র মূর্তি ধরে দাঁড়িয়ে আছে, এরকম মাংস চিবিয়ে যাচ্ছে। উগ্র মূর্তি বলছে, দৌত্তর উগ্র মূর্তি দাঁড়া, এইরকম বড় দড়ি নিয়েছে, দড়ি বিশাল, সেই গরুর ইয়ে বাঁধা দড়ি, সেই মোটা, সেই পাটের, সেই দড়ি নিয়ে আর মশাল জেলে 7-8টা ছেলে ভিতরে ঢুকে ওই আসমাকে মানে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে বেঁধে ফেলতে চাইছে। কিন্তু বলছে যে এক একটা ছেলেকে ছিটকে ফেলে দিচ্ছে, তার গায়ে কি জোর রে ভাই, কি জোর! এক একটা ছেলে পাচ্ছে না, কেউ পড়ে যাচ্ছে, পড়ে উঠে গিয়ে আবার ধরছে, ধরে পিচমোড়া করে একদম বেঁধে ফেলেছে, পুরো একদম বেঁধে ফেলেছে। বললো দাদা, এইসব করতে করতে জানেন আঙ্কেল, এইসব করতে করতে তখন ভোরের আজান শুরু হয়ে গেছে। বলছে বাঁধা অবস্থায়, ওই অবস্থায় আছে, সকাল না হলে তো পুলিশে খবর দেওয়া যাবে না যে এইরকম এরকম হয়েছে, থানা তো ওখান থেকে দূরে। তারপর সকালের আজান যখন শুরু হলো, তখন দেখছে ওই যে আসমার ওই যে বাঁধনটা, ওটা আপনা আপনি খুলে যাচ্ছে। ওই যে ছেলেরা বেঁধে দিয়েছিল জোর করে, ধস্তাধস্তি করে, সেই বাঁধনটা খুলে গেল। আর আসমা স্বাভাবিক, ও বাপজান, এ কি হইল, এ আমি কি করলাম, আমার আমার বাপজানদের কে মারলো, বুঝুন, সে নিজেই জানে না তার বাপজানদের কে মারলো, তার বাচ্চাকে কে মারলো, তার মুখে রক্ত, মাংস, চর্বি এখান থেকে চিবিয়েছে।
হায় বাপজানে কি হইল, এ আমার কি হইল, এ আমি কি করলাম, আমার বাপজানদের কে মারলো, বুঝুন অবস্থা। এরপরে পুলিশ আসে, পুলিশ এসে ওই মহিলাকে হাতকড়ি লাগায়, সুমন মিয়ার জবানবন্দি নেয়, কি কি হয়েছে না হয়েছে সমস্ত কিছু। গ্রেপ্তার হয় জানাব আলী ফকির, গ্রেপ্তার হয়, কারণ ওর নামটাও উঠে আসে, বাংলাদেশ পুলিশ গ্রেপ্তার করে একে, এবং কেসটা কোর্টে ওঠে, নিম্ন আদালত থেকে উচ্চ আদালতে যায়, নিম্ন আদালত থেকে 12 বছর সশ্রম কারাদণ্ড দিয়েছিল। কিন্তু ঘটনা পরম্পরায় যখন এটা উচ্চ আদালতে যখন যায়, তখন পারিপার্শ্বিক অবস্থা এবং মানসিক এবং শারীরিক অবস্থা চিন্তা করে এবং ঘটনার পরম্পরা চিন্তা করে যে কোন ভাবে এরা খুন হয়েছে, যেটার জন্য এই মেয়ে ছেলেরা কোনো মতে খুব একটা বড় দায়ী হতে পারে না। এখানে মানবিক দিকটা বুঝতে, এখন কোর্টে তো দাদা ভূত প্রেত কাবিলা দেও এগুলো তো চলবে না। আপনি একটা কর্পোরেট সেক্টরে কাজ করেন, সেখানে আপনি লিফটে উঠতে গিয়ে কিছু অসামঞ্জস্য কিছু দেখে ফেললেন, আপনি গিয়ে আপনার ওই উপরওয়ালা বসকে বা যে আপনার মানে ইমিডিয়েট বস তাকে সব বলবেন, আপনাকে পরের দিন চাকরি থেকে বার করে দেবে। তো এইগুলো তো কোর্ট কাছারিতে সব ভূত প্রেত এগুলো তো চলবে না। কিন্তু একটা জিনিস চলতে পারে, যে ভারসাম্যহীনতা বা মানসিক ইয়েতে, যে এর অবচেতন মনেই ঘটনাটা ঘটিয়েছে, তখন এর নিজের ফিলিংস বা বলতে কিছুই ছিল না বা কিছু, তাহলে ট্রিটমেন্টের প্রয়োজন বা কিছু এইরকম একটা কোনো ব্যাপার, যার জন্য উচ্চ আদালতে গিয়ে এটা ওই 12 বছরের সাজাকে কমিয়ে এনে 9 বছর করা হয়। এবং 9 বছর সাজা খাটার পর ওই আসমা বাইরে আসে, এবং আসমা বাইরে এসে তার স্বামীর সঙ্গে মিলিত হয়। তারা ওই মানে কোচের ছড়া থেকে ওখান থেকে তারা চলে যায় অন্যত্র কোথাও। জনাব আলী ফকির কতদিন বাদে ছাড়া পেয়েছিল আমার জানা নেই, আজকে এত বছর হয়ে গেছে, 24 বছর ছাড়া তো নিশ্চয়ই পেয়েছে। জনাব আলী মানে ক্ষতির হচ্ছে প্রধান মাস্টার মাইন্ড, মানে ওর জন্যই ক্ষতিটা হয়েছে, তাহলে এত বড় দুর্ঘটনাটা হতো না। ভাই যখন বলেছে তুই খাসি দুটো এত লোভ, তো তুই খাসি দুটো ওখানে মেরে দিয়ে তুই চলে যা না ভাই, একটা পরিবার তো তুই পরিবারটাকে কি করলি, শেষ করলি। তো যাই হোক, ও অ্যারেস্ট হয়েছে। তো আসমার সঙ্গে ওই সুমন মিয়া আবার সংসার করতে থাকে, কিন্তু কোচের ছড়া ছেড়ে ওরা চলে যায়। এবং পরবর্তীতে শেষ পর্যায়ে অবধি আজকে 2025 সাল পর্যন্ত এসে মোটামুটি এইটুকু জানা যায় যে ওরা একসাথেই আছে, আর কোনো অঘটন বা কোনো কিছু হয় না বা হয়নি। ওদের একটা ছেলে একটা মেয়ে হয়েছে আছে, এইটুকু জানা গেছে। ওদের একটি ছেলে এবং মেয়ে আছে, এইটুকু জানা গেছে। আমি যে তথ্যটুকু পেয়েছি আপনাদের জানালাম। ঘটনাটা আপনারা শুনলেন, আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন। যদি ওই নারায়ণগঞ্জ এলাকার যাদের 2000 সালের আগে বা 90 সালে যাদের জন্ম অথবা তার আগে যারা জন্মেছেন, যদি আমার এই অনুষ্ঠান দেখেন কখনো কেউ, তাহলে আমাকে একটু জানাতে পারেন যে ইনফরমেশনটা ঠিক অথবা ভুল, অথবা হ্যাঁ এরকম একটা ঘটনা ঘটেছিল, তাহলে আমার খুব ভালো লাগবে যে আমি সঠিক ইনফরমেশনটা দিতে পারলাম। এবার জানি না, আমাকে তো সবটা শুনে বলতে হয়, বুঝতেই পারছেন। তো যাই হোক, অনেকটা সময় আপনাদের আমি হয়তো মানে মূল্যবান সময় নিলাম, একটু ধৈর্য ধরে শুনবেন, কারণ রাস্তায় দাঁড়িয়ে ওই গল্প করার মতো গল্প আমি বা ওই ঘটনা আমি বলি না। তাহলে মানে কীরকম হয়, মানে একজন আমাকে মানে দেখছি অনেক দিন আগে আমাকে বলছে, আপনি মোদ্দা কথাটা বলুন না, অহেতুক বেকার বকে যাচ্ছেন। আরে ভাই, আপনি ভাই যে চ্যানেলে গল্প পাঠ হয় মিউজিক দিয়ে ওইগুলো দেখুন না, এখানে কেন এসছেন বলুন তো, মানে সময় বরবাদ করতে। আপনার তো আসল কথাটা শোনার চাই। ওখানে একটা মেয়ে ছিল, সে গলায় দড়ি দিল, মারা গেল, পুলিশ কেস হয়েছিল, আমি বলে দিলাম, হয়ে গেল, ব্যাস। মোদ্দা কথাটা আপনাকে বলতে হবে। তাই মোদ্দা কথা বলার জন্য আমি মধ্যিখানে আসিনি। আপনি অনায়াসে যেতে পারেন, এবং এগুলোকে আমি তুরন্ত চ্যানেল থেকে বিদায় করি, তুরন্ত। কোনোদিনও ডিভাইস থেকে আমার চ্যানেল পাবে না, অন্য কোনো ডিভাইস থেকে আসতে হবে। আর একটি ছেলে, সে বলছে, আপনি শর্মিষ্ঠা সিস্টারের গল্পটা শুনে আমি বলছিলাম
উনি আবার লেখে টেকেন বিভিন্ন ম্যাগাজিন ওনার লেখা বেরোয়, শর্মিষ্ঠা সিস্টার ইয়েতে থাকেন, মানে মেন লাইনে থাকেন। তা আমি তাকে সিস্টার বলেছি কেন, তা আমাকে বলছে আপনি শর্মিষ্ঠা সিস্টার না বলে শর্মিষ্ঠা বোনও তো বলতে পারতেন। এই ছেলেটা এক্সট্রা পাকা। এর আগেও একটা দেখেছি, আপনি অমুক মন্ত্র জপ করবেন, তমুক মন্ত্র জপ করবেন। আরে কে তুমি দাদা হরিদাস পাল ভাই? আমি কি মন্ত্র জপ করবো না করবো তুমি কে বলার? আমি কি জপ করব কি ইয়ে করবো সেটা কি তোমার থেকে শিখবো নাকি? চ্যানেল থেকে বিদায় করেছি, অনেক দিন বসেছিল চ্যানেলে। এবার সাবস্ক্রাইবার কিনে জানি না, হলেও আমার কোনো ক্ষতি নেই, মানে কি করব, কিছু উপায় নেই। আমি এই মানে এলিমেন্টগুলোকেই রাখি না, এলিমেন্টগুলোকেই রাখি না ভাই। এখানে আসলে ধৈর্য ধরে শুনতে হবে, তাহলে কিছু বোঝা যাবে না। এখানে আমি ফাও ওই গল্পের বই থেকে বই পাঠ করি না। তো যাই হোক, চলুন আপনাদের কাছ থেকে এবারে মানে আসার পালা, মানে টাটা বাই বাই করার পালা। তো যাই হোক, আমি বলি, যদি কারো কাছে কোনো এরকম কোনো ঘটনা থাকে, অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। হোয়াটসঅ্যাপ নম্বর ধরে চলে আসবেন, এসে আপনারা আপনাদের ঘটনা অডিও বা মানে লিখেও পাঠাতে পারেন। আর চ্যানেলটার সাথে থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কখন কি ঘটনা আসে আমি জানি না। এই ঘটনাটা আমার কাছে একদিন বা দুদিন আগে এসছে মনে হয়, আমি পড়েছিলাম, তো মানে অডিওটা শুনেছিলাম। আরও ঘটনা এসছে বা আসছে বা আসবে। তো সুতরাং চিন্তা করবেন না, যতক্ষণ পারি মানুষের জীবনে ঘটনা শুনিয়ে যাব। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর যাদের গল্প পাঠানোর দরকার, ডিসক্রিপশন বক্সে, মানে গল্প বলি না, সরি, আবার বারবার গল্প হয়ে যায়, তো ঘটনা পাঠানোর দরকার পাঠিয়ে দিতে পারেন। ঠিক আছে? তো সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। আবার দেখা হবে এরকম কোনো সোমবার, বুধবার বা শুক্রবার। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকুন।